গল্পের তরী ভেসে পড়ে নতুন নতুন গল্পের যাত্রায়। নমস্কার, আমি অনিন্দিতা, গল্পের তরীর একজন মাঝিয়ান। আজ আপনাদের শোনাব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ম্যাগনাম ওপাস, গুপি গায়েন ও পাখা বায়েন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্ম 12ই মে 1863 সালে তৎকালীন মসুয়া কিশোরগঞ্জে। তিনি ছিলেন বিখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক। তিনি একাধারে লেখক, চিত্রকার, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকারও ছিলেন। সন্দেশ পত্রিকা তিনি শুরু করেন, যা পরে তার পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেছিলেন। ছেলেদের রামায়ণ, মহাভারত, টুনটুনির বই তাঁরই অমর সৃষ্টি। নাট্যরূপের স্বার্থে মূল গল্পকে যতটা সম্ভব এক রেখে আমরা গল্পে সামান্য কিছু পরিবর্তন করেছি। আশা করি গল্পটি আপনাদের উপভোগ্য হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের বিশেষ গল্প, গুপি গায়েন ও পাখা বায়েন। কোনো এক গ্রামে কানু নামে এক লোকের একটা মুদির দোকান ছিল। তার ছেলের নাম ছিল গুপি গায়েন। এই গুপি ছিল গ্রামের একমাত্র গাইয়ে। এছাড়া গ্রামের আর কেউ কিছুই গাইতে পারত না, তাই তারা তাকে খাতির করে বলতো গুপি গায়েন। গুপি যদিও একটা বই গান জানতো না, কিন্তু সেই একটা গান সে খুব করেই গাইতো। সেটা না গেয়ে সে তিলেকও থাকতে পারতো না, তার দম আটকে আসতো। যখন সে ঘরে বসে গাইতো, তখন তার বাবার দোকানের খদ্দের সব ছুটে পালাতো। 1 কিলো চাল হলো। এবার বল দেখি আর কি নিবি? দেখো রে দেখো রে, আমার গান শুরু হয়েছে। আরে শোন, কোথায় চললি? কি জ্বালা, হত ছাড়া ছেলেটা জ্বালিয়ে খেলো। যখন সে মাঠে গিয়ে গাইতো, তখন মাঠের যত গরু সব লেজ উঁচিয়ে ছুট লাগাতো। দেখো রে নয়ন মেলে, দেখো রে নয়ন মেলে, জগতের বার। এমনই গুপির গানের চোটে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী এবং কানু তাকে একটা ইয়া বড় বাঁশ নিয়ে তাড়া করে গ্রাম ছাড়া করলো। গুপি মনের দুঃখে গ্রাম পেরিয়ে এক বনে চলে গেল। গুপিদের গ্রামের কাছেই আর একটা গ্রামে একজন লোক থাকতো, তার নাম ছিল পাঁচু পাইন। পাঁচুর ছেলেটির বড্ড ঢোলক বাজাবার শখ ছিল। বাজাতে বাজাতে সে ভীষণ ঢুলতে থাকতো, আর পা নাড়তো, চোখ পাকাতো, দাঁত খিঁচুতো আর রুকুটে করতো। তার গ্রামের লোকেরা তা দেখে হা করে থাকতো আর বলতো,
শেষে যখন বনে বাঘের মতো খেকিয়ে উঠত, তখন সকলের পালাবার ফাঁক না পেয়ে চিৎপাত হয়ে পড়ে যেত। তাই থেকে সকলে তাকে বলতো বাঘা বাইন। তার এই বাঘা নামই রটে গিয়েছিল। আসল নামটা যে তার কি তা কেউ জানতো না। বাঘা ঢোলক বাজাতো আর রোজ একটা করে ঢোলক ভাঙতো। শেষে আর পাঁচু তার ঢোলকের পয়সা দিয়ে উঠতে পারে না। কিন্তু বাঘার বাজনা বন্ধ হবে তাও কি হয়? গ্রামের লোকেরা পাঁচুকে বলল, তুমি না পারো, না হয় আমরাই সকলে চাঁদা করে ঢোলকের পয়সাটা দিই, কি তাই তো? আমাদের গ্রামে এমন একটা ওস্তাদ হয়েছে, তার বাজনাটা বন্ধ হয়ে যাবে, তা তো হতে দেওয়া যায় না। শেষে ঠিক হলো যে গ্রামের সকলে চাঁদা করে বাঘাকে ঢোলক কিনে দেবে, আর সেই ঢোলকটি আর তার ছাউনি খুব মজবুত হবে, যাতে বাঘার হাতেও সেটা আর সহজে না ছেড়ে। সে যা ঢোলক হলো, তার মুখ হলো 3.5 হাত চওড়া, আর ছাউনি মোষের চামড়ার মতো। বাঘা সেটা পেয়ে যার পর নাই খুশি হয়ে বলল, আমি দাঁড়িয়ে বাজাবো। তখন থেকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঢোলক লাঠি দিয়ে বাজায়। 1.5 মাস দিন রাত বাজিয়েও বাঘা সেটাকে চিরতে পারল না। ততদিনে তার বাজনা শুনে শুনে তার বাপ মা পাগল হয়ে গেছে। গ্রামের লোকের মাথা ঘুরতে লাগলো, আর দিন কত কিভাবে চললে কি হতো বলা যায় না। এর মধ্যে একদিন গ্রামের সকলেই মিলে মোটা মোটা লাঠি নিয়ে এসে বাঘাকে বললে, লক্ষ্মী দাদা, তোমাকে 10 হাঁড়ি মিঠাই দিচ্ছি, অন্য কোথাও চলে যাও, নইলে আমরা সবাই পাগল হয়ে যাব। বাঘা কি আর করে, কাজেই তখন তাকে অন্য একটা গ্রামে যেতে হলো। সেখানে 2 দিন না থাকতেই সেখানকার সকলে মিলে তাকে গ্রাম থেকে বার করে দিল। তারপর থেকে সে যেখানেই যায় সেখান থেকেই তাকে তাড়িয়ে দেয়। তখন বেচারা ভাবলো, আর না, এই মূর্খদের কাছে থাকার চেয়ে বনে চলে যাওয়া অনেক ভালো। না হয় বাঘে খাবে, তবু আমার বাজনা চলবে। এই বলে বাঘা তার ঢোলকটিকে ঘাড়ে করে বনে চলে গেল। এখন বাঘার বেশ মজাই হচ্ছে। এখন আর কেউ তার বাজনা শুনে লাঠি নিয়ে আসে না। বাঘে খাওয়া দূরে থাক, সে বনে বাঘ ভাল্লুক কিচ্ছু নেই, আছে খালি একটা ভয়ানক জানোয়ার। বাঘা আজও তাকে দেখতে পায়নি, শুধু দূর থেকে তার ডাক শুনে ভয়ে থরথরিয়ে কাঁপে আর ভাবে, বাবা গো, ওটা এলেই তো আমার ঢোলক শুদ্ধ গিলে খাবে। ওদিকে গুপিও থেকে থেকে কোনো এক জানোয়ারের যেন বুক বাজানোর আওয়াজ শুনতে পায়, আর বাঘার মতো ভয়ে কাঁপে। শেষে একদিন গুপি ভাবলো, এ বনে থাকলে কখন প্রাণটা যাবে, তার চেয়ে এই বেলা এখান থেকে পালাই। এই ভেবে গুপি চুপি চুপি বন থেকে বেরিয়ে পড়ল। বেরিয়েই দেখে আর একটি লোক এক বিশাল ঢোল মাথায় করে সেই বনের ভিতর থেকে আসছে। তাকে দেখে
ভারী আশ্চর্য হয়ে গুপি জিজ্ঞাসা করলো, তুমি কে হে? আমি বাঘা বাইন। তুমি কে? আমি গুপি গাই। তুমি কোথায় যাচ্ছ? যেখানে জায়গা যেটা সেখানেই যাচ্ছি। গ্রামের লোকগুলো সব গাধা, গান বাজনা কিচ্ছু বোঝে না, তাই ঢোলকটি নিয়ে বনে চলে এসেছিলাম। তা ভাই, এখানে যে ভয়ঙ্কর জানোয়ারের ডাক শুনেছি, তার সামনে পড়লে আর প্রাণটি থাকবে না, তাই পালিয়ে যাচ্ছি। তাই তো, আমিও যে একটা জানোয়ারের ডাক শুনেই পালিয়ে যাচ্ছিলাম। বলো তো, তুমি জানোয়ারটাকে কোথায় বসে ডাকতে শুনেছিলে? ওই ওই বনের পূব ধারে, বট গাছের তলায়। ও বাবা, সে তো আমারই গান শুনেছ। সে কেন জানোয়ারের ডাক হবে? সেই জানোয়ারটা তো ডাকে বনের পশ্চিম দিকে, হর্তুকি তলায় বসে। ওর জানোয়ারের ডাক হতে যাবে কেন? সে তো আমার ঢোলকের আওয়াজ, আমি যে ওখানে থাকতাম। তাই নাকি? ওই কিম্ভূত আওয়াজটা তোমার বাজনার? তুমি আর হেসো না, তোমার গানের গলা যা শুনে তো আমার পিলে চমকে গেছিল। ভাই, রাগ করো কেন? শোনো, আমি যেমন গাইন, তুমি তেমনি বাইন। আমরা দুজনে জুটলে নিশ্চয়ই একটা কিছু করতে পারি। হ্যাঁ, এই কথাটা তুমি ঠিকই বলেছ, কিন্তু কি করা যায়? চলো, আমরা রাজা মশাইকে কি গান শোনাই। তুমি ঢোলক বাজাবে আর আমি গাইব, কেমন? রাজামশাই তাতে খুশি হবেন, বলো। ইচ্ছে হলে অর্ধেক রাজ্যও দিয়ে দিতে পারেন, সাথে রাজকন্যা। চলো 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 চলো। গুপি আর বাঘার মনে এখন আনন্দ, তারা রাজাকে গান শোনাতে যাবে। দুজনে নাচতে নাচতে এক প্রকাণ্ড নদীর ধারে এসে উপস্থিত হলো। সেই নদীর পার বয়ে রাজবাড়ি যেতে হয়। নদীতে খেয়া আছে, কিন্তু খেয়া পার করার পয়সা নেই। গুপি বলল, ভাই, আমাদের কাছে তো পয়সা টয়সা নেই, আমরা না হয় তোমাদের গেয়ে বাজিয়ে শোনাবো, আমাদের পার করে দাও। তাতে খেয়ার চরণদার খুব খুশি হয়ে নেকে বলল, শোনো রে ভাই, তুমি এদের তুলে নাও, এদের পয়সাটা আমরা ছাড়া তুলে দেবো, শুধু বদলে একটু গান বাজনা শুনবো। বাঘার ঢোলটি দেখেই নেরও বাজনা শুনতে ভারী স্বাদ হয়েছিল। কাজেই সে এক কথায় আর কোনো আপত্তি করলো না। গুপিকে আর বাঘাকে তুলে নিয়ে নৌকো ছেড়ে দেওয়া হলো। নৌকো ভরা লোক, বসে বাজাবার জায়গা কোথায় হবে? অনেক কষ্টে সকলের মাঝখানে খানিকটা জায়গা হতে হতে নৌকো নদীর মাঝখানে এসে পড়ল। তারপর যেই না গুপি গান ধরল আর বাঘা তার ঢোলকে লাঠি লাগালো। দেখো রে নয়ন মেলে জগতের অমনি নৌকো সূত্র সকল লোক ভীষণ চমকে গিয়ে গড়াগড়ি আর জড়াজড়ি করে দিল নৌকো খানাকে উল্টে। ভাগ্যিস বাঘার ঢোলকটি এত বড় ছিল, তাই আঁকড়ে ধরে দুজনার প্রাণ রক্ষা হলো। কিন্তু তাদের আর রাজবাড়ি যাওয়া ঘটল না। তারা সারাদিন সেই নদীর স্রোতে ভেসে শেষে সন্ধেবেলায় এক ভীষণ বনের ভিতর গিয়ে কুলি ঠেকল। সে বনে দিনের বেলায় গেলেই ভয়ে প্রাণ উড়ে যায়, রাত্রির তো আর কথাই নেই। বাঘাদা, এ কোথায় এলাম গো? তাই তো দেখছি, বড়ই বিষম জায়গা। এখন তাহলে কি করবে? কি আর করব, তুমি গাইলে আমি বাজাবো। নিতান্তই যখন বাঘে খাবে, তখন আমাদের বিদ্যেটা তাকে না দেখিয়ে ছাড়ি কেন? ঠিক বলেছ দাদা, মরতে হয়তো ওস্তাদ লোকের মতন মরি,
পাড়া গিয়ে ভূতের মতন মরতে রাজি নই। এই বলে দুজনাই সেই ভিজা কাপড়ে প্রাণ খুলে গান বাজনা শুরু করলো। দেখো রে দেখো রে নয়ন মেলে, দেখো রে নয়ন মেলে জগতের বার, দেখো রে নয়ন মেলে জগতের বার। বাঘা ঢোলটি সেদিন কিনা ভিজা ছিল, তাইতে তার আওয়াজটি হয়েছিল যার বর্ণাই গম্ভীর। আর গোপীও ভাবছিল এই তার শেষ গান, কাজেই তার গলার আওয়াজটিও খুব গম্ভীর হয়েছিল। সে গান যে কি জমাট হয়েছিল সে আর কি বলবো। 1 ঘন্টা 2 ঘন্টা করে দুপুর রাত হয়ে গেল, তবুও তাদের সে গান থামছেই না। এমন সময় তাদের দুজনারই মনে হলো যেন চারিদিকে একটা কি কাণ্ড হচ্ছে। ঝাপসা ঝাপসা কালো কালো এই বড় বড় কি যেন সব গাছের উপর থেকে উঁকি মারতে লেগেছে। তাদের চোখগুলো জ্বলছে যেন আগুনের ভাটা, দাঁতগুলো পেরোচ্ছে জীবন সার। তা দেখে তখনই আপনা হতে বাঘার বাজনা থেমে গেল। তার সঙ্গে সঙ্গে দুজনার হাত পা গুটিয়ে, পেট বেঁকে, ঘাড় বসে, চোখ বেরিয়ে, মুখ হাঁ করে এলো তাদের গায়ে এমনই কাঁপুনি আর দাঁতে এমনই ঠকঠকানি ধরে গেল যে আর তাদের ছুটে পালাবারও জোর রইল না। হুট করে কিন্তু তাদের কিচ্ছু করলো না। তারা তাদের গান বাজনা শুনে ভারী খুশি হয়ে এসেছে। আজ তাদের রাজার ছেলের বিয়ে। গান থামতে দেখে তারা বলল, এই কথায় গুপি আর বাঘা ভয়ে ভয়ে আবার গান ধরলো। অমনি ভূতেরা সব নৃত্য শুরু করে দিল। সে যে কি কাণ্ড কারখানা হয়েছিল সে কি না দেখলে বোঝবার জো আছে গো। গোপী আর বাঘা তাদের জীবনে আর কখন এমন সমজদারি দেখা পায়নি। প্রায় সারা রাত সেই গান বাজনা চলল। যখন প্রায় রাত শেষ হয়ে এসেছে তখন ভূতের রাজা প্রকট হলেন। আলো তোদের গান বাজনা, আজ আমার ছেলের বিয়ে, তোরা বড় ভালো ছেলে, কাছে আয় কাছে আয় কাছে আয়। পাবি তোরা 3 বর 3 বর 3 বর, চেয়ে ফেল
চটপট চটপট। বর, আরে মনে করে চাও না কিছু একটা। বল বল তিন বল, শুধু তিন শুধু তিন, তিন 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 বল। আমরা এই চাই যে আমরা যেন গেয়ে বাজিয়ে সকলকে খুশি করতে পারি। বেশ 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 বেশ, তাই হবে। সুর হবে সুর হবে, গান হবে গান হবে, সুর হবে সুর হবে, তাল হবে। শুনলে তোদের গান ভেবা চাকা স্থির হয়ে সবাই থেমে যাবে। আর আমরা এই চাই যে আমাদের যেন খাওয়া পড়ার কষ্ট না হয়। হাতে হাতে দিয়ে তালি, যা চাবি তাই পাবি, তাই পাবি যা চাবি, যা চাবি তাই পাবি। বাঘাদা, আর আর কি চাইবো? আর কি চাইবো তো বুঝতে পারছি না। ইয়ে রাজামশাই, আমাদের দেশ বিদেশ ঘোরার খুব শখ। আমরা যেন অনেক জায়গা ঘুরে দেখতে পারি। তখন ভূতের রাজা তাদের দুজনকে 2 জোড়া জুতো দিয়ে বললে, এই জুতো পায়ে দিয়ে যেথা চাস সেথা যাবি। আমি আসি আমি আসি আমি আসি আমি আসি। সকালে ঘুম ভাঙল প্রথমে গুপির। ঘরের সূর্য চলচল করছে। বাঘাকে পাশে শুয়ে থাকতে দেখেই গুপির গত রাতের ঘটনা মনে পড়ে গেল। সে উঠে আগেই তার জানা সেই একটি মাত্র গান গাওয়া শুরু করল। দেখো রে দেখো রে দেখো রে নয়ন মেলে, দেখো রে নয়ন মেলে জগতের বাহার। জগতের বাহার জগতের বাহার জগতের বাহার। দিনের আলো দিনের আলো দিনের আলো কাটে অন্ধকার। দিনের আলো কাটে অন্ধকার। কি বাহার কি বাহার দিনের আলো কাটে অন্ধকার। আহামরি কি বাহার আহামরি কি বাহার কি বাহার কি বাহার কি বাহার কি বাহার কি বাহার। কি অপূর্ব যে সেই গান! এমন সুন্দর গান বোধহয় কেউ কখনো শোনেনি। সেই গান শুনেই বাঘারও ঘুম ভাঙল। সেও তার ঢোলক বাজিয়ে দেখল। সত্যি সত্যি বাঘার ঢোলকও বাজছে দারুণ তালে। গুপি বাঘা দুজনেই খুব খুশি হয়ে তাড়াতাড়ি ভূতের দেওয়া সেই জুতো পায়ে দিয়ে বলল, আমরা রাজবাড়ি যাব।
অমনি সেই ভীষণ বন কোথায় মিলিয়ে গেল। গুপি আর বাঘা দেখল তারা দুজনে একটা প্রকাণ্ড বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে আছে। এত বড় আর এত সুন্দর বাড়ি তারা তাদের জীবনে কখনো দেখেনি। তারা তখনই বুঝতে পারল এই রাজবাড়ি। কিন্তু এর মধ্যে ভারী একটা মুশকিল হলো। রাজবাড়ির ফটকে জমদূতের মতো দারোয়ান দাঁড়িয়েছিল। সে গুপি আর বাঘাকে সেই ঢোল নিয়ে আসতে দেখে দাঁত খিচিয়ে বলল, গুপি থতমত খেয়ে বলল, বাবা, আমরা রাজামশাইকে গান শোনাতে এসেছি। তাতে দারোয়ান আরো খেপে গিয়ে লাঠি দেখিয়ে বলল, গুপি তখন নাক সেটকিয়ে বলল, ইস, আমরা তো রাজার কাছে যাবই। বলতেই অমনি সে জুতোর গুনে তারা তৎক্ষণাৎ গিয়ে রাজামশাইয়ের সামনে উপস্থিত হলো। রাজবাড়ির অন্দরমহলে রাজামশাই ঘুমিয়ে আছেন। রানী তার মাথার কাছে বসে তাকে হাওয়া করছেন। এমন সময় কথা নেই বার্তা নেই গুপি আর বাঘা সেই সর্বনেশে ঢোল নিয়ে হঠাৎ গিয়ে উপস্থিত হলো। জুতোর এমনই গুণ, দরজা জানালা সব রয়েছে, তাতে তাদের একটু আটকায়নি। কিন্তু আসবার বেলা আটকাক আর নাই আটকাক, আসবার পরে খুবই আটকালো। রানী তাদের দেখে ভীষণ ভয় পেয়ে এক চিৎকার দিয়ে তখনই অজ্ঞান হয়ে গেলেন। রাজামশাই লাফিয়ে উঠে পাগলের মতো ছোটাছুটি করতে লাগলো। রাজবাড়িময় হুলস্থুল পড়ে গেল। সিপাই শান্তি সব সারা ঢাল নিয়ে ছুটে এলো। বেগতিক থেকে গুপি আর বাঘার মাথায় গোল লেগে গেল। তারা যদি তখন একটু বলে, আমরা এখান থেকে অমুক জায়গায় চলে যাব, তবেই তো তাদের জুতোর গুণে সকল লেঠা চুকে যায়। তো সে কথা তাদের মনে হলো না। তারা গেল ছুটে পালাতে। আর দু পা যেতে না যেতেই বেচারারা যে মারটা খেলো, জুতো, লাঠি, চাবুক, তীর, চট, কানমোলা কিছুই তাদের বাকি রইল না। শেষে রাজামশাই হুকুম দিলেন, এই কে আছো, এই বেটাদের নিয়ে 3 দিন হাজতে ফেলে রাখো, তারপর বিচার করে হয় এদের মাথা কাটবো, না হয় কুত্তা দিয়ে খাওয়াবো। হায় গুপি, হায় বাঘা, বেচারারা এসেছিলেন রাজাকে গান শুনিয়ে কতই বকশিস পাবে ভেবে, তার মধ্যে এ কি বিপদ! পেয়াদারা বেঁধে মারতে মারতে একটা অন্ধকার ঘরে নিয়ে ফেলে রাখল। সেখানে পড়ে বেচারারা একদিন আর গায়ের ব্যথায় নড়তে চড়তে পারল না। তাতে তেমন দুঃখ ছিল না, কিন্তু বাঘার ঢোলটি যে গেল সেই হলো সর্বনাশের কথা। বাঘা বুক মাথা চাপড়িয়ে ভেও ভেও করে কাঁদছে আর বলছে, গুপি, গুপি ভাই, মার খেলাম, প্রাণ যাবে, তাতে দুঃখ নেই ভাই, কিন্তু আমার ঢোলকটা যে নিয়ে গেল। গুপির কিন্তু ততক্ষণে মাথা ঠান্ডা হয়ে গেছে। সে বাঘার মাথায় হাত বুলিয়ে বলল, ভয় কি দাদা, ঢোল গিয়েছে, জুতো আর থলে তো আছে। আমরা নিতান্ত বেকুব, তাই এতগুলো মার খেলাম। যা হোক, যা হবার হয়ে গিয়েছে, এখন এর ভিতর থেকে একটা মজা করে নিতে হবে বাঘাদা। এই কথা শুনে একটু শান্ত হয়ে বাঘা বলল, হ্যাঁ, কি মজা হবে? আগে তো খাওয়ার মজাটা করে নি।
তারপর অন্য মজার কথা ভেবে দেখবক্ষণ। এই বলে দুজনে হাতে হাতে তালি দিয়ে বলল, দাও তো দেখি এক হাঁড়ি পোলাও। অমনি একটা সুগন্ধ যে বেরোলো, তেমন পোলাও রাজারাও সচরাচর খেতে পান না। গুপি বাঘা আবার বলল, ভাজা ব্যঞ্জন, চাটনি, মিঠাই, দই, রাবড়ি, শরবত শিগগির দাও। দেখতে দেখতে খাবার জিনিসে আর সোনা রূপোর বাসনে পুড়ে গেল। দুজন লোক আর কত খাবে? সে অপূর্ব খাবার খেয়ে তাদের গায়ের ব্যথা কোথায় চলে গেল তারা ঠিকই নেই। তখন বাঘা বলল, চলো ভাই, এই বেলা এখান থেকে পালাই, নইলে শেষে কুত্তা দিয়ে খাওয়াবে। বাঘাদা, আমরা তো যখন তখন পালাতে পারি, একটু রসো দেখাই যাক না কি হয়। কিন্তু আমার যে এখন একটা গান গাইতে বড় ইচ্ছে হচ্ছে বাঘাদা। আমার তো ঢোলক নাই, তুমিই গাও। এখানে বসে বসে কি আর করব, তোমার একটা গানই শুনি। আচ্ছা বেশ। এক যে ছিল রাজা। বাহ, এইভাবেই গাও, চেঁচায়ও না। এক যে ছিল রাজা, তার ভারী দুঃখ, ভারী দুঃখ। রাজার ভারী দুঃখ, হে আমিও বুঝেছি। দেখো রাজা কাঁদে রাজা, আহা রাজা বেচারা রাজার ভারী দুঃখ। বাহ, বড় ভালো বেড়েছ তো গানখানা। দুঃখ কিসে হয়, দুঃখ কিসে হয়, কিসে হয় বলো তো? অভাগারা ভাবে যেন শুধু নয়, যার ভাণ্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, যার ভাণ্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, তারও তারই বেশি ভয়, যেন সেও সুখী নয়, সুখী নয়। ডাকাতের ভয় তো রাতে ঘুম নাই। দুঃখ যাবে কি, দুঃখ যাবে কি বিরস বদনে, রাজা ভাবে কি বলি যারে তারে দিয়ে শাস্তি, রাজা কখনো স্বস্তি পাবে কি, দুঃখ যাবে কি। এই গান শুনলে পরে রাজা আমাদের ছেড়ে দিত হে। দুঃখ কিসে যায়, দুঃখ কিসে যায়, প্রাসাদেতে বন্দি রওয়া বড় দায়, বড় দায়। একবার তেজিয়ে সোনার গদি, রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়, তেজিয়ে সোনার গদি, রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়, তবে রাজা শান্তি পায়, রাজা শান্তি পায়, শান্তি পায়। দুদিন চলে গেল, আর একদিন পরে রাজা তাদের বিচার করবেন। বিচারের দিন রাত থাকতে উঠে গুপি বাঘাকে ডেকে তুলে বলল, বাঘাদা, আমরা এখন রাজপোশাক পরে বেড়াতে বেরোবো। রাজপোশাক বলো কি? সে আমরা পাবো কোথায়? ও মা, ভুলে গেলে? খাওয়া পড়া যা চাইবো তাই। এরপর গুপি বাঘা হাতে হাতে তালি দিয়ে বলল, আমাদের দুজনের রাজপোশাক চাই।
বলতেই তাদের পরনে এমন সুন্দর পোশাক চলে এলো যে তেমন পোশাক কেউ তৈরি করতে পারে না। এবার তারা জুতোয় পা দিয়ে বলল, এখন আমরা মাঠে হাওয়া খেতে যাব। অমনি দেখে তারা রাজবাড়ির বাইরের প্রকাণ্ড মাঠে চলে এসেছে। দূর থেকে তাদের আসতে দেখেই দারোয়ান ছুটে গিয়ে রাজামশাইকে খবর দিয়েছে। রাজা আসছেন এদিকে। রাজাও তা শুনে তার ফটকের সামনে এসে দাঁড়িয়েছেন। বাঘা আর গুপি আসতেই তিনি তাদের চার পর্নায় আদর দেখিয়ে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। চমৎকার একটি ঘরে তাদের বাসা দেওয়া হলো। কত চাকর, বামুন, পেয়াদা, পাইক তাদের সেবাতে লেগে গেল, তার অন্ত নেই। তারপর গুপি আর বাঘা হাত পা ধুয়ে জলযোগ করে একটু ঠান্ডা হলেই রাজামশাই তাদের খবর নিতে এলেন। তাদের পোশাক দেখে অবধি তিনি ভেবে নিয়েছেন, না জানি এরা কত বড় রাজাই হবেন। তারপর শেষে যখন তিনি গুপিকে জিজ্ঞাসা করলেন, আপনারা কোন দেশের রাজা? তখন গুপি হাত জোর করে তাকে বলল, মহারাজা, আমরা কি রাজা হতে পারি? আমরা আপনার চাকর। গুপি সত্য কথাই বলেছিল, কিন্তু রাজার তাতে বিশ্বাস হলো না। তিনি ভাবলেন, কি ভালো মানুষ, কেমন নরম হয়ে কথা বলে। যেমন বড় রাজা তেমনি ভদ্রলোকও দেখছি। তিনি তখন আর বিশেষ কিছু না বলে তাদের দুজনকে তার সভায় নিয়ে এলেন। সেখানে সেদিন সে দুটো লোকের বিচার হবে 3 দিন আগে যারা গিয়ে তার শোবার ঘরে ঢুকেছিল। বিচারের সময় উপস্থিত। আসামি দুটোকে আনতে পেয়াদা গিয়েছে, কিন্তু তাদের আর কোথায় পাবে? এ 3 দিন তাদের ঘরে তালা বন্ধ ছিল। সেই তালা খুলে দেখা হলো সেখানে কেউ নেই, খালি ঘর পড়ে আছে। তখন তো ভারী একটা ছুটি হাঁকাহাঁকি পড়ে গেল। দারোগা মশাই বিষম খেপে গিয়ে পেয়াদাগুলোকে বকতে লাগলেন। একজন পেয়াদা বলল, হুজুর, আমাদের কোনো কসুর নেই, আমরা তালা দিয়ে রেখেছিলাম। তার উপর আবার আগাগোড়া দরজার সামনে দাঁড়িয়েছে। ও দুটো তো মানুষ ছিল না, ও দুটো ছিল ভূত। নাহলে এর ভিতর থেকে কি করে পালালো? এই কথায় সকলেরই বিশ্বাস হলো। রাজামশাইও প্রথমে দারোগার উপর রেগে তাকে কেটেই ফেলতে গিয়েছিলেন, কিন্তু শেষে এই কথা শুনে বললেন, ঠিক ঠিক, ও দুটো নিশ্চয় ভূত। আমার ঘরও তো বন্ধ ছিল, তার ভিতর এত বড় ঢোল নিয়ে কি করে ঢুকেছিল? মন্ত্রী শুনে বলল, হ্যাঁ, ঠিক ঠিক, ওই দুটো ভূত মহারাজ। ভূতের ঢোল বড় সর্বনেশে জিনিস। ওটাকে কখনো আপনার ঘরে রাখবেন না। ওটাকে এখন কুড়িয়ে ফেলুন। হ্যাঁ, কুড়িয়ে ফেলুন। বাপরে, ভূতের ঢোল ঘরে রাখবো? না না না, এক্ষুনি ওটাকে এনে পোড়াও। এই যে কথা বলা, অমনি বাঘা 2 হাতে চোখ ঢেকে হাও হাও করে কেঁদে গড়াগড়ি দিতে লাগলো। সেদিন বাঘাকে নিয়ে গুপির কি মুশকিলই যে হয়েছিল। ঢোল পোড়াবার নাম শুনে বাঘা কাঁদতে আরম্ভ করেছে। ঢোল এনে তাতে আগুন ধরিয়ে দিলে না জানি সে কি করবে। তখন সেটা যে তারই ঢোল, সে কথা কি আর বাঘা সামলে রাখতে পারবে? সর্বনাশ! এখন
এখন বুঝি ধরা পড়ে প্রাণটাই হারাতে হয়। গুপির বড় ইচ্ছে হচ্ছিল যে বাঘাকে নিয়ে ছুটতে পালায়, কিন্তু তার তো আর জো নেই। সবাই বসবার সময় যে সেই জুতোগুলো পা থেকে খুলে রাখা হয়েছে। এদিকে কিন্তু বাঘার কাণ্ড দেখে সভাময় এক বিষম হুলস্থুল পড়ে গেছে। এ কি, ওনার হঠাৎ কি হলো? উনি এমন করছেন কেন? এনার এক ভীষণ অসুখ আছে, অনেক বছর বাদে বাদে হঠাৎ হয়। এখনই চিকিৎসা না করলে আর বাঁচানো যাবে না। না না, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। এই কে আছো? এই বদ্যি ডেকে আনো। রাজবাড়ির বদ্যি ঠাকুর এসে বাঘার নাড়ি দেখে যার পর নাই গম্ভীর ভাবে মাথা নাড়লেন। ভালো ঠেকছে না, ভীষণ চিন্তার ব্যাপার। বদ্যি ঠাকুর, কিছু করো, ওনারা আমার অতিথি। আমি আমার সম্পূর্ণ চেষ্টা করছি মহারাজ। এই বলে বাঘাকে খুব করে জোলাপের ওষুধ খাইয়ে তার পেটে বেলেস্তারা লাগিয়ে দেওয়া হলো। তারপর বদ্যি ঠাকুর বললেন, এতে যদি বেদনা না সারে তবে পিঠে আর একটা, তাতেও না সারলে দুপাশে আর দুটো বেলেস্তারা লাগাতে হবে। এ কথা শুনেই বাঘার কান্না তৎক্ষণাৎ থেমে গেল। তখন সকলে বলল যে বদ্যি ঠাকুর কি চমৎকার ওষুধ দিয়েছেন, নিমেষেই বেদনা সেরে গেছে। রাজামশাই তখন তাকে যত্নের সহিত তার ঘরে শুইয়ে রেখে এলেন। গুপি তার কাছে বসে তার বেলেস্তারায় হাওয়া করতে লাগলো। তারপর সকলে ঘর থেকে চলে গেলে গুপি বাঘাকে বলল, তুমি কি গো বাঘাদা, যেখানে সেখানে কি এমন করে কাঁদতে আছে? দেখো দেখি এখন কি মুশকিলটা হলো। আমি যদি না কাঁদতুম তাহলে তো এতক্ষণে আবার ঢোলকটি পুড়িয়ে শেষ করে দিত। এখন না হয় একটু জ্বলুনি সইতে হচ্ছে, কিন্তু আমার ঢোলকটা তো বেঁচে গেছে। বাঘা আর গোপী এমনই কথাবার্তা বলছে। এদিকে রাজামশাই সভায় ফিরে এলে দারোগামশাই তার কানে কানে বললেন, মহারাজ, একটা কথা আছে, অনুমতি হয়তো বলি। কি কথা? মহারাজ, এই যে লোকটা গড়াগড়ি দিয়ে কাঁদলো, সে আর তার সঙ্গের এ লোকটা সেই দুই ভূত। আমি চিনতে পেরেছি। তাই তো হে, আমারও একটু যেন সেই রকমই ঠেকছিল। তাহলে তো বড় মুশকিল দেখছি। বলো তো এখন কি করা যায়? তখন এই কথা নিয়ে সভায় ভারী একটা কানাকানি শুরু হলো। মন্ত্রী বলল, মহারাজ, আমি বলি কি, রোজা ডাকা হোক, ও দুটোকে তাড়িয়ে দিক। রোজা যদি তাড়াতে না পারে তখন সে দুটোকে পুড়িয়ে মারুন না। আরে না না, রাজবাড়িতে আগুন লেগে যাবে যে, সে খেয়াল আছে। আমার বাগান বাড়িটি পুড়লে কোনো ক্ষতি নেই, লোক দুটোকে সেখানে রাখা যেতেই পারে, তার সাথে সেই ঢোলকটাকেও। একসঙ্গে সকল আপদ চুকে যাবে। বাগান বাড়ি যাবার কথা শুনে গুপি আর বাঘা খুব খুশি হলো। তারা তো জানে না যে এর ভিতরে কি ভয়ানক একটা ফন্দি রয়েছে। তারা খালি ভাবলো যে বেশ আরামে নিরিবিলিতে থাকা যাবে, সঙ্গীত চর্চার সুবিধা হতে পারে। জায়গাটি খুবই নিরিবিলি আর সুন্দর। বাড়িটি কাঠে, কিন্তু দেখতে চমৎকার। তখন গুপি তাকে বলল, বাঘাদা, আর এখানে থেকে কাজ কি? চলো আমরা এখান থেকে চলে যাই। কি বলো ভাই, এমন সুন্দর জায়গায় তো আর থাকতে পাবো না। দুদিন এখানে রইলামই বা। আহা, আমার ঢোলকটি যদি এখানে থাকতো। সেদিন বাঘা বাড়ির এ ঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছে। গুপি বাগানের এক জায়গায় বসে গুনগুন করছে।
এমন সময় হঠাৎ বাঘা ভয়ানক চেঁচামেচি করে উঠল। ও ভাই, ও গুবি ভাই, তাদিন দিন 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 তা নাই কাজে চিন্তা কি গো ও ভাই। গুপি তখন ছুটে এসে দেখলো যে বাঘা তার সেই ঢোলকটা মাথায় করে পাগলের মতো নাচছে, আর যা তা আবোল তাবোল বলছে। ঢোলক পেয়ে তার এত আনন্দ হয়েছে যে সে আর কিছুতেই স্থির থাকতে পারছে না। বাবা, বাঘাদা তুমি এমন করে চেঁচালে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। ও, এত দুঃখের পর ঢোলকটি পেয়েছি। খাওয়া দাওয়ার পর রাত্রে বারান্দায় বসে দুজনে খুব করে গান বাজনা করা যাবে, কি বলো? হ্যাঁ, সে নিশ্চয়ই করা যাবে, কিন্তু ঢোলক তুমি পেলে কোথায়? আরে আর বলো না, এই মন্ত্রী মশাই এসেছিলেন। আজ এই বাড়িতে রাজা এক ভোজের ব্যবস্থা করেছেন গো, সেই খবর দিয়ে গেলেন, আর সাথে ঢোলকটাও রেখে গেলেন। শোনো দারোগা, আজ রাত্রেই ওই লোকগুলোকে আমাদের পুড়িয়ে মারতে হবে। আগে রাজা মশাই, আমি সব ব্যবস্থা করে ফেলছি। মন্ত্রী মশাই, আজ সন্ধ্যের সময় বাগান বাড়িতে মস্ত ভোজের আয়োজন করতে হবে। দারোগা মশাই 50-60 জন লোক নিয়ে সেই ভোজে উপস্থিত থাকবেন। খাওয়া দাওয়ার পরে ভূত দুটো ঘুমিয়ে পড়লে আমরা সকলে মিলে একসঙ্গে সেই কাঠের বাড়ির চারদিকে আগুন দিয়ে তাদের পালাবার পথ বন্ধ করব। আগে রাজামশাই, আপনার আজ্ঞা মতো সব কিছু হয়ে যাবে। আমি নিজে গিয়ে ভূত দুটোকে আমন্ত্রণ জানিয়ে আসবো, সাথে তাদের ওই ঢোলকটিও পৌঁছে দিয়ে আসবো। সেদিনকার খাওয়া দাওয়া বেশ ভালো মতনই হলো। গুপি আর বাঘা ভাবল যে লোকজন চলে গেলেই তারা গান বাজনা আরম্ভ করবে, আর দারোগামশাই ভাবলেন যে গুপি আর বাঘা ঘুমলেই ঘরে আগুন দেবেন। তিনি তাদের ঘুম পাড়াবার জন্য বড়ই ব্যস্ত হয়ে উঠলেন। রাজা বাবুরা, খাওয়া দাওয়া তো সব মিটেই গেছে, এবার আপনারা শুয়ে পড়ুন। হ্যাঁ, এই তো, আপনাদের অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। আপনারা নিশ্চিন্তে যান, আমাদের কোনো অসুবিধা হবে না। তাই বললে কি আর হয়? রাজা মশাই আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের ঘুম পাড়িয়ে তারপর এখান থেকে যেতে। না না, আপনারা বিদায় না নিলে আমরা কি করে? বাঘাদা, বড্ড ক্লান্ত লাগছে আজ, চলো ঘুমিয়ে পড়ি। স্পষ্টই বোঝা গেল যে তারা না ঘুমোলে দারোগা সেখান থেকে যাবেন না। তাই গুপি বাঘাকে নিয়ে গিয়ে বিছানায় পড়ে ডাক ডাকতে লাগলো। একটু পরই গুপি আর বাঘা দেখল যে লোকজন সব চলে গেছে, আর কারও সারা শব্দ নেই। তারপর আর একটু দেখে যখন মনে হলো যে বাগান একেবারে খালি হয়ে গেছে, তখন তারা দুজনে বারান্দায় এসে ঢোল বাজিয়ে গান জুড়ে দিল। মহারাজা তোমার সেলাম 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 সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম।
সিধা মাটির মানুষ দেশে দেশে যায়। মোরা সাদা সিধা মাটির মানুষ দেশে দেশে যায়। মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। মহারাজা রাজা মশাই, তবে জানা আছে ভাষায় অন্য, তোমাদের শুনাইয়ে ধন্য এসেছি তাহারি জন্য রাজা। তবে জানা আছে ভাষায় অন্য, তোমাদের শুনাইয়ে ধন্য এসেছি তাহারি জন্য রাজা। মহারাজ মোরা সেই ভাষাতেই করি গান, মোরা সেই ভাষাতেই করি গান। রাজা শোনো ভরে মনোপ্রাণ, রাজা শোনো ভরে মনোপ্রাণ। এই যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালেরই ভাষা, আনন্দেরই ভাষা। এই যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালেরই ভাষা, আনন্দেরই ভাষা। এদিকে দারোগা মশাই তাঁর লোকদের বলে দিয়েছেন, তোরা প্রত্যেক দরজায় বেশ ভালো করে আগুন ধরাবি। খবরদার, আগুন ভালো করে না ধরলে চলে যাসনি যেন। তিনি নিজে গিয়েছেন সিঁড়িতে আগুন ধরাতে। আগুন তো বেশ ধরেছে। দারোগা মশাই ভাবলেন, এই বেলা ছুটে পালাই। এমন সময় বাঘার ঢোল বেজে উঠল, গোপীও গান ধরে দিল। তখন আর দারোগা মশাই পাতার লোকদের কারও সেখান থেকে নড়বার জোর রইল না। সকলকেই পুড়ে মরতে হলো। গোপী, হে গোপী, ওই দেখো কারা যেন বাগান বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। হ্যাঁ তাই তো, এমন হচ্ছে ওই দারোগারি কারসাজি। চলো বাগাদা, তাড়াতাড়ি এখান থেকে পালাই। তারা জুতোর জুড়ি তাড়াতাড়ি সেখান থেকে চম্পট দিল। আগুনের থেকে অতি অল্প লোকই বেঁচেছিল। সেই লোকগুলো গিয়ে রাজামশাইকে এই ঘটনার খবর দিতে তার মনে বড়ই ভয় হলো। পরদিন আর 2-4 জন লোক রাজসভায় এসে বলল, রাজামশাই, অপরাধ নেবেন না। আমরা বাগান বাড়িতে আগুন লেগেছে শুনে আগুনের তামাশা দেখতে সবাই চলে গিয়েছিলাম। সেখানে আমরা ভূত দুটোকে শূন্যে উড়ে পালাতে সচক্ষে দেখেছি। হ্যাঁ বলো কি? তার মানে ভূতগুলো মরেনি? ওরে বাবা! রাজামশাই ভয়ে কাঁপতে কাঁপতে তাড়াতাড়ি বাড়ির ভিতরে এসে দরজা এঁটে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলেন। 1 মাসের ভিতরে আর বাইরে এলেন না। এদিকে গুপি আর বাঘা সেই আগুনের ভিতর থেকে পালিয়ে একেবারে তাদের বাড়ির কাছে সেই বনে এসে উপস্থিত হয়েছে, যেখানে প্রথম তাদের দেখা হয়েছিল। তাদের বড় ইচ্ছে যে এত ঘটনার পর একবার তাদের মা বাপকে দেখে যায়। বনে এসেই গুপি বলল, বাঘাদা, এইখানে না তোমার আমার দেখা হয়েছিল? হ্যাঁ। তবে এমন জায়গায় এসে কি একটু গান বাজনা না করে চলে যেতে আছে? ঠিক বলেছে ভাই, তবে আর দেরি কেন, চলো এই বেলা আরম্ভ করে দাও। তখন রাত কেটে ভোর হতে আর বেশি দেরি নেই। তারা প্রাণ খুলে গান বাজনা করতে লাগলো।
ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর, 1 2 3, জবর জবর 3 বর, 1 2 3, যা চাই পড়তে খাইতে পারি, 1 নম্বর 1 নম্বর, যেখানে খুশি যাইতে পারি, 2 নম্বর 2 নম্বর, সানি রাবা মাগারে সাগাইতে পারি, 3 নম্বর 3 নম্বর, কেমন সুন্দর ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল, ভূতের রাজা দিল, ভূতের রাজা দিল বর। আহা ভূত, বাহা ভূত, কি বা ভূত, কিম ভূত, বাবা ভূত, ছানা ভূত, খোঁড়া ভূত, কানা ভূত, কাঁচা ভূত, পাকা ভূত, সোজা ভূত, বাঁকা ভূত, রোগা ভূত, মোটা ভূত, আধা ভূত, গোটা ভূত, আর হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর, আর হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর, ভূতের রাজা দিল বর। এর মধ্যে এক আশ্চর্য ঘটনা হয়েছে। একদল ডাকাত হাল্লার রাজার ভাণ্ডার লুটে তার ছোট ছেলে দুটিকে চুরি করে নিয়ে পালিয়ে এসেছিল। রাজা অনেক সৈন্য নিয়ে তাদের পিছু পিছু প্রাণপণে ছুটেও ধরতে পারছিলেন না। গুপি আর পাখা যখন গান ধরেছে, ঠিক সেই সময়ে সেই ডাকাতগুলো সেই বনের ভিতর দিয়ে যাচ্ছে। কিন্তু সেই গান একবার শুনলে তো আর তার শেষ অবধি না শুনে চলে যাবার জো নেই। কাজেই ডাকাতদের তখনই সেখানে দাঁড়াতে হলো। ভোর হতেই হাল্লার রাজা এসে অতি সহজেই তাদের ধরে ফেললেন। তারপর যখন তিনি জানলেন যে গুপি আর বাঘার গানের গুণেই তিনি ডাকাত ধরতে পেরেছেন, তখন আর তাদের আদর দেখে কে। রাজকুমাররাও বললেন, বাবা, এমন আশ্চর্য গান আগে কখনো শুনিনি। হ্যাঁ বাবা, এদের আমাদের সঙ্গে নিয়ে চলো। কাজেই রাজা গুপি আর বাঘাকে বললেন, তোমরা আমার সঙ্গে চলো, তোমাদের 500 টাকা করে মাইনে হলো। এ কথায় গুপি জোর হাতে রাজামশাইকে নমস্কার করে বলল, আপনার অশেষ কৃপা মহারাজ, তবে দয়া করে যদি 2 দিনের ছুটি দিতেন, আমরা আমাদের পিতামাতাকে দেখে তাদের অনুমতি নিয়ে আপনার রাজধানীতে গিয়ে উপস্থিত হব। আচ্ছা, এ 2 দিন আমরা এই বনেই বিশ্রাম করছি। তোমরা তোমাদের মা বাপকে দেখে 2 দিন পরে এসে এখানেই আমাদের পাবে। গুপিকে তাড়িয়ে অবধি তার বাবা তার জন্য বড়ই দুঃখিত ছিল। কাজেই তাকে ফিরে আসতে দেখে তার বড় আনন্দ হলো। কিন্তু বাঘা বেচারার ভাগ্যে সে সুখ মিলল না। সে গ্রামে ঢুকতেই তার গ্রামবাসীরা দাঁত খেঁচিয়ে তার মা বাপের মৃত্যুর কথা বলে, এবং আবার যদি বাঘার ঢোলকের সেই বিদকুটে বাজনা শুরু হয়, এই ভয়ে ইয়া বড় লাঠি নিয়ে তাকে মারতে এলো। সে প্রাণপণে ছুটে পালাতে পালাতে ইট মেরে তার পা ভেঙে মাথা ফাটিয়ে রক্তারক্তি করে দিল। গুপি তাদের ঘরের দাওয়ায় বসে তার বাপের সঙ্গে কথা বলছিল। এমন সময় সে দেখল যে বাঘা পাগলের মতো খোঁড়াতে খোঁড়াতে ছুটে আসছে। তার কাপড় ছিঁড়ে ফালি ফালি আর রক্তে লাল হয়ে গেছে। অমনি সে তাড়াতাড়ি বাঘার কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করলো, বাঘাদা, কি হয়েছে? তোমার এ দশা কেন? গুপিকে দেখেই বাঘা এক গাল হেসে ফেলেছে। তারপর সে হাঁপাতে হাঁপাতে বলল, আর বলো না ভাই, বড্ড বেঁচে এসেছি। মূর্খগুলো আরেকটু হলে আমার ঢোলটা ভেঙে দিয়েছিল।
গোপীদের বাড়ি এসে গোপীর যত্নে আর তার বাবা মায়ের আদরে বাঘার দুদিন যতটা সম্ভব সুখেই কাটল। দুদিন পর গোপী তার মা বাপের কাছ থেকে বিদায় নেবার সময় বলে গেল, তোমরা তৈরি হয়ে থাকবে, আমি আবার ছুটি পেলেই এসে তোমাদের নিয়ে যাব। তারপর কয়েক মাস চলে গিয়েছে। গোপী আর বাঘা এখন হাল্লার রাজার বাড়িতে পরম সুখে বাস করে। দেশ বিদেশে তাদের নাম রটে গিয়েছে। রাজামশাই তাদের ভারী ভালোবাসেন। তাদের গান না শুনলে একদিনও থাকতে পারেন না। নিজের দুঃখ সুখের কথা সব গোপীর কাছেই বলেন। একদিন গোপী দেখল রাজামশাইয়ের মুখখানি বড়ই মলিন। তিনি ক্রমাগতই যেন কি ভাবছেন, যেন তার কোনো বিপদ হয়েছে। শেষে একবার তিনি গোপীকে বললেন, গোপী, মুশকিলে পড়েছি, কি হবে জানি না। শুন্ডির রাজা আমার রাজ্য কেড়ে নিতে আসছে। শুন্ডির রাজা হচ্ছেন সেই তিনি যিনি গোপী আর বাঘাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। তার নাম শুনেই গোপীর মনে একটা চমৎকার মতলব এলো। সে তখন রাজামশাইকে বলল, মহারাজ, এর জন্য কোনো চিন্তা করবেন না। আপনার এই চাকরকে হুকুম দিন, আমি একটু চেষ্টা করে দেখি। গোপী, তুমি গাইয়ে বাজিয়ে মানুষ, যুদ্ধের ধারও ধারো না, তার কিছু বোঝো না। শুন্ডির রাজার বড় ভারী খোঁজ, তুমি কি তার কিছু করতে পারবে? মহারাজ, হুকুম পেলে একবার চেষ্টা করে দেখতে পারি, ক্ষতি তো কিছু হবে না। তোমার যা ইচ্ছা তাই তুমি করতে পারো। এ কথায় গোপী যার পর নাই খুশি হয়ে বাঘাকে ডেকে পরামর্শ করতে লাগলো। ভাই গোপী, এবারে আমরা দুজনে মিলে একটা কিছু করবই করব। শুধু আমার একটা কথায় একটু ভয় হচ্ছে, হঠাৎ যদি প্রাণ নিয়ে পালাবার দরকার হয়, তবে হয়তো আমি আবার জুতোর কথা ভুলে গিয়ে সাধারণ লোকের মতো কষে ছুট দিতে যাব আর মার খেয়ে সারা হব। এমনি করে দেখো না, আর সেবারে আমাদের গায়ে মূর্খগুলোর হাতে আমার কি দশাটাই না হলো। এবার আর তেমন কিছু হবে না বাঘাদা। আমি এমনই মতলব করব যে ওরা আমাদের চিনতেই পারবে না। যা হোক, গোপী কথায় বাঘা সে ভয় কেটে গেল। আর পরদিন থেকেই তারা কাজে লাগলো। দিন কতক ধরে রোজ রাত্রে তারা শুন্ডি চলে যায় আর রাজবাড়ির আশেপাশে ঘুরে সেখানকার খবর নেয়। যুদ্ধের আয়োজন যা দেখতে পেল সে বড়ই ভয়ঙ্কর। এই আয়োজন নিয়ে এরা হাল্লায় গিয়ে উপস্থিত হলে আর রক্ষে নেই। রাজার ঠাকুর বাড়িতে রোজ মহা ধুমধামে পুজো হচ্ছে। 10 দিন এমনিতর পুজো দিয়ে ঠাকুরকে খুশি করে তারা হাল্লায় রওনা হবে। গোপী আর বাঘা পরদিন রাজার ঠাকুর বাড়ির বিশাল মন্দিরের চূড়োয় গিয়ে বসল। নিচে খুব পুজোর ধুম, ধূপ ধুনুক, শঙ্খ ঘণ্টা, কোলাহলের সীমা নেই। অগিনায় লোকে লোকারণ্য। এমন সময় গোপী বাঘা হাতে হাতে তালি দিয়ে বলল, একদম নতুন ধরনের সরেস মিঠাই চাই। বলার সাথে সাথে তাদের সামনে হাঁড়ি হাঁড়ি মিঠাই এসে হাজির হলো। সেই সব লোকের মাথার উপর ঝরাত করে মিঠাইগুলো ঠেলে দিয়ে বাঘা আর গোপী মন্দিরের ভিতর গিয়ে চুরো আঁকড়ে ধরে তামাশা দেখতে লাগলো। অন্ধকারের মধ্যে সেই ধূপ ধুনা
আর আলোর ধোঁয়ায় কেউ তাদের দেখতে পেল না। মিঠাইগুলো আঙিনায় পড়তেই অমনি কোলাহল থেমে গেল। অনেকেই লাফিয়ে উঠল, কেউ কেউ চেঁচিয়ে ছুটো দিল। তারপর 2-4জন সাহসী লোক কয়েকটা মিঠাই তুলে আলোর কাছে নিয়ে ভয়ে ভয়ে দেখতে লাগলো। শেষে তাদের একজন চোখ বুঝে তার একটু মুখে পুরে দিল, দিয়ে আর কথাবার্তা নেই। সে 2 হাতে আঙিনা থেকে মিঠাই তুলে খালি মুখে দিচ্ছে আর নাচছে আর আহ্লাদে চেঁচাচ্ছে। তখন সেই আঙিনা শুদ্ধ লোক মিঠাই খাবার জন্য পাগলের মতো কাড়াকাড়ি করতে লাগলো। এদিকে দারোগা ছুটে গিয়ে রাজামশাইকে বলছে, মহারাজ, ঠাকুর আজ পুজোয় তুষ্ট হয়ে স্বর্গ থেকে প্রসাদ পাঠিয়ে দিয়েছেন। সে যে কি অপূর্ব প্রসাদ, সে কথা আমরা ভাবতেই পারছি না। সে কথা শুনবা মাত্রই রাজামশাই প্রাণপণে কাছা গুঁজতে গুঁজতে ঊর্ধ্বশ্বাসে এসে ঠাকুর বাড়িতে উপস্থিত হলেন। কিন্তু হায়, ততক্ষণে সব প্রসাদ শেষ হয়ে গিয়েছিল। সমস্ত উঠোন ছাদ দিয়েও রাজামশাইয়ের জন্য একটু প্রসাদের গুঁড়ো পাওয়া গেল না। তখন রাজা রেগে রেগে বললেন, পুজো করি আমি, আর প্রসাদ খেয়ে শেষ করো তোমরা? আমার জন্য একটু গুঁড়ো রাখো না, তোমাদের সকলকে ধরে আমি শুলে চড়াবো। এ কথায় সকলে ভয়ে কাঁপতে কাঁপতে জোর হাতে বলল, দোহাই মহারাজা, আপনার প্রসাদ কি আমরা খেয়ে শেষ করতে পারি? বাপরে, আমরা খেতে না খেতেই ঝাঁ করে কোনখান দিয়ে ফুরিয়ে গেল। আজ আমাদের প্রসাদগুলো আপনি মাফ করে দিন মহারাজ। কালকের যত প্রসাদ সব আপনার একার জন্যই থাকবে মহারাজ। আচ্ছা, তাই হবে। খবরদার, মনে থাকে যেন। পরদিন রাজামশাই প্রসাদ খাবেন, তাই 1 প্রহর বেলা থাকতেই তিনি ঠাকুর বাড়ির আঙিনায় এসে আকাশের পানে তাকিয়ে বসে আছেন। আর সকলে ভয়ে ভয়ে একটু দূরে বসে তাকে ঘিরে তামাশা দেখছে। আজ পুজোর ঘটা অন্য দিনের চেয়েও 100 গুণ। সবাই ভাবছে দেবতা তাতে খুশি হয়ে রাজামশাইকে আরো ভালো প্রসাদ দেবেন। রাত দুপুরের সময় গোপী আর বাঘা আরো আশ্চর্য রকমের মিঠাই নিয়ে এসে মন্দিরের চূড়োয় বসল। আজ তাদের পরনে খুব জমকালো পোশাক, মাথায় মুকুট, গলায় হার, হাতে বালা, কানে কুণ্ডল। তারা দেবতা সেজে এসেছে। ধোঁয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তবুও রাজামশাই আকাশের পানে তাকিয়ে আছেন। এমন সময় গুপি আর বাঘা হাসতে হাসতে তার উপরে সেই মিঠাইগুলো ফেলে দিল। তাতে রাজামশাই প্রথমে আটকে উঠলেন, তারপর মিঠাই তুলে মুখে দিতে লাগলেন আর দেই দেই করে নাচটা যে নাচলেন। এমন সময় গুপি আর বাঘা হঠাৎ মন্দিরের চূড়ো থেকে নেমে এসে রাজার সামনে দাঁড়ালো। তাদের দেখে সকলে, এই এই দেখো সবাই, ঠাকুর এসেছেন। ঠাকুর এসেছেন? ঠাকুর এসেছেন, ঠাকুর এসেছেন বলে কে আগে গড় করবে ভেবে ঠিক পায় না। রাজামশাই তো লম্বা হয়ে মাটিতে পড়েই রয়েছেন আর খালি মাথা ঠুকছেন। গুপি তাকে বলল, মহারাজ, তোমার নাচ দেখে আমরা বড়ই তুষ্ট হয়েছি। এসো, তোমার সঙ্গে কোলাকুলি করি। রাজা তা শুনে যেন হাতে স্বর্গ পেলেন। দেবতার সঙ্গে কোলাকুলি, সে কি কম সৌভাগ্যের কথা? কোলাকুলি আরম্ভ হলো। সকলে জয় জয়, মহারাজের জয়, ঠাকুরের জয়, মহারাজের জয়, ঠাকুরের জয় বলে চেঁচাতে লাগলো।
এই অবসরে গুপি আর বাঘা রাজামশাইকে খুব করে জড়িয়ে বলল, এখন তবে আমাদের ঘরে যাব। বলতে বলতেই তারা তাকে শুদ্ধ একেবারে এসে তাদের নিজের ঘরে উপস্থিত। ঠাকুরবাড়ির আঙিনায় সেই লোকগুলো অনেকক্ষণ ধরে হাঁ করে আকাশের পানে চেয়ে রইল। তারপর যখন রাজামশাই আর ফিরলেন না, তখন তারা যে যার ঘরে এসে বলল, কি আশ্চর্য, কি আশ্চর্য, কি আশ্চর্যই দেখলাম। রাজামশাই স্বর্গে গেলেন, দেবতারা নিজে তাকে নিতে এসেছিলেন। এদিকে রাজামশাই গুপি আর বাঘার কোলে অজ্ঞান হয়ে গিয়েছেন। তাদের ঘরে এসেও অনেকক্ষণ তার জ্ঞান হয়নি। ভোরের বেলায় তিনি চোখ মেলে দেখলেন যে সেই দুটো ভূত তার মাথার কাছে বসে আছে। অমনি তিনি তাদের পায়ে পড়ে কাঁপতে কাঁপতে বললেন, দোহাই বাবা, আমাকে খেও না, আমি 200 মোষ মেরে তোমাদের পুজো করব। মহারাজ, আপনার কোনো ভয় নেই, আমরা ভূতও নই, আপনাকে খেতেও যাচ্ছি না। রাজামশাইয়ের কিন্তু তাতে একটুও ভরসা হলো না। তিনি আর কোনো কথা না বলে মাথা গুঁজে বসে কাঁপতে লাগলেন। এদিকে বাঘা এসে হাল্লার রাজাকে বলল, মহারাজ, কাল রাত্রে আমরা শুন্ডির রাজাকে ধরে এনেছি মহারাজ। এখন বলুন কি আজ্ঞা হয়। হাল্লার রাজা বললেন, তাকে আমার কাছে নিয়ে এসো। দুই রাজার যখন দেখা হলো, তখন শুন্ডির রাজা বুঝতে পারলেন যে তাকে ধরে আনা হয়েছে। হাল্লা জয় করা তো তার ভাগ্যে ঘটলই না, এখন প্রাণটিও যাবে। কিন্তু হাল্লার রাজা তাকে প্রাণে না মেরে শুধু তার রাজ্যই কেড়ে নিলেন। তারপর তিনি গুপি আর বাঘাকে বললেন, তোমরাই আমাকে বাঁচিয়েছ, নইলে হয়তো আমার রাজ্যও যেত, প্রাণও যেত। শুন্ডির রাজ্যের অর্ধেক আর আমার 2টি কন্যা তোমাদের দুজনকে দান করলাম। তখন খুবই একটা ধুমধাম হলো। গুপি আর বাঘা হাল্লার জামাই হয়ে আর শুন্ডির অর্ধেক রাজ্য পেয়ে পরম আনন্দে সঙ্গীত চর্চা করতে লাগলো। গুপির মা বাপের আর সুখ তখন দেখে কে। মোরা দুজনায় রাজার জামাই, মোরা দুজনায় রাজার জামাই, জামাই মোরা দুজনায় রাজার জামাই, জামাই মোরা খাই দাই ঘুরি ফিরি, আহা কি মোদের চিরি, মোরা খাই দাই ঘুরি ফিরি, আহা কি মোদের চিরি, মোরা দিনে করি বাবুগিরি, মোরা দিনে করি বাবুগিরি, রাতে আয়ে সে ঘুমাই, রাতে আয়ে সে ঘুমাই, মোরা দুজনায় রাজার জামাই, জামাই মোরা দুজনায় রাজার জামাই। শোনো শোনো শোনো, শুন্ডিরা
শোনো রাজা শোনো, মোরা বড় খুশি ভারী খুশি, বেজায় খুশি তোমার দেশে এসে। শুনছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গুপি গায়েন ও বাঘা বাইন। গল্প পাঠে সোহিনী, অভিনয়ে গুপির ভূমিকায় সৌম্য, বাঘা সৌপর্ণ, ভূতের রাজা সোমতীর্থ, শুন্ডির রাজা পৃথ্বীরাজ, হল্লার রাজা শ্রীমন্ত, মন্ত্রীমশাই অর্ণব, দারোগার চরিত্রে শুভদীপ, বৈদ্য অতনু, কানুকাইন রাজদীপ, দরোয়ান দেশব্রত, রাজকুমার অর্চিষ্মান ও সোহম এবং অন্যান্য ভূমিকায় প্রদীপ, শুভদীপ ও সৌপর্ণ। আর গল্পের সূত্রধর আমি অনিন্দিতা। গুপির কণ্ঠের সমস্ত সঙ্গীতে সৌম্য এবং ধ্বনি পরিকল্পনায় পৃথ্বীরাজ। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? প্লিজ জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দেবেন, এতে আমরা উৎসাহ পাই। আজকের মতো সময় শেষ, আবার ফিরে আসবো গল্পের তৈরির নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই। রাজা গো তাই তো বলি মোরা হেথা দুজনাতে আরামেতে দিব্যি আছি তোমার দেশে, চণ্ডী দেশে।